সিলেটে অতিবৃষ্টিতে টিলা ধস, মাটির নিচ থেকে স্বামী স্ত্রী শিশুর লাশ উদ্ধার। গুরুতর আহত ৩ জন হাসপাতালে ভর্তি। বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলে গণমাধ্যম তা প্রকাশ করে না, অভিযোগ কাদেরের। ঢাকার নেতাদের নিয়ে সমন্বয় সভা। এবং আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছে আরও 18,500 পরিবার। গৃহহীন মুক্ত হচ্ছে 70 উপজেলা, হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সিলেটে টিলা ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। মাটি চাপা পড়ার প্রায় 7.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর ফায়ার সার্ভিস, স্থানীয়রা সহ সিসি কেয়ার কর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালালেও সন্ধান মেলেনি। পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী। মারা যাওয়া 3 জন হলেন চামেলিবাগ এলাকার 2 নং রোডের 89 নং বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন, তার স্ত্রী শামীমা আক্তার রোজি এবং তাদের 2 বছর বয়সী শিশু সন্তান তানি। দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শপথের পরপরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ভবিষ্যতের দিনগুলোতে 2 দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আরও বলেন, 2 দেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষই উপকৃত হচ্ছে, বিশেষ করে যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে। ভবিষ্যতের দিনগুলোতেও বহুমাত্রিক সম্পর্ক আরও বিস্তৃত হবে। বাংলাদেশ ভারতের গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে। ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবকে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আগ্রহের কথা জানান। রোববার দিল্লির আইটিসি হোটেলের আবাসস্থলে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, সৌজন্য সাক্ষাতের সময় 2 দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। তিনি বলেন, উভয় দেশ বিদ্যমান বহুমুখী সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন 2 প্রধানমন্ত্রী। সারা দেশে আরও 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং জমির দলিল হস্তান্তর করবেন তিনি। এর মাধ্যমে সারা দেশে আরও 70টি উপজেলা গৃহহীন মুক্ত হবে। সব মিলে গৃহহীন মুক্ত হবে 464টি উপজেলা। লালমনিরহাট থেকে লতিফ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতি পূরণে আশ্রয়ণ প্রকল্পের 2-এর অধীনে 5ম পর্যায়ে 2য় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হস্তান্তরের জন্য প্রস্তুত 875টি ঘর। এই ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যারা পুনর্বাসিত হয়েছেন তাদের অনেকের ভাগ্য বদলেছে। বর্তমানে আমি খুব খুশি, কেন আমি ভূমিহীন, আমার কাটে ভূমিহীন আছে, ভোটার আইডি নেই, আমার কিছু ছিল না। এখন আমি অনেক মানুষের কাছে শোনা। এই পর্যায়ে ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। এর মাধ্যম হিসেবে পূর্ব ঘোষিত জেলা উপজেলা সহ মোট 58টি জেলা ও 466টি জেলা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে। এখন ঘর পাইছি, স্বামী মারা গেছে, এই ঘরতে থাকি, খুব ভালো আছি। আগে মনে করেন যে খুব কষ্টতে ছিলাম, ঘর বাড়ি ছিল না, আর যে ঘর ছিল পানি পরে বাতাস এসে, এগুলোর এখন মনে করছে খুব উন্নত আছি, শান্তিতে আছি। শুধু মুজিব বর্ষের বিশেষ কর্মসূচি দ্বারা পুনর্বাসিত হয়েছে 13,30,060 জন ছিন্নমূল মানুষ।
আর গৃহের সংখ্যা 2,66,012টি। এবার লালমনিরহাট জেলায় 4টি উপজেলায় হচ্ছে পুরোপুরি গৃহহীন মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আছান 2 প্রকল্পের অধীন কালীগঞ্জ উপজেলার 5ম পর্যায়ের 2য় ধাপে 875টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। গৃহহীন প্রান্তিক ও অতি দরিদ্র মানুষের দুর্ভোগ অনুধাবন করে তাদের পুনর্বাসনের আশ্রয়ের নামে যে প্রকল্পের স্বপ্ন দেখিয়েছিলেন আজ তা বহুলাংশে বাস্তবে রূপ নিয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, লালমনিরহাট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তার সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না জানিয়ে হতাশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠার ৭৫ বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে আওয়ামী লীগ, কিন্তু এই নিয়ে সংবাদ মাধ্যমে কভারেজ কম। দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দেখুন এইচ.এ. মিতুর রিপোর্ট। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের বিষয়ে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকের মিটিংটাও আমাদের হীরক জয়ন্তী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। পরে এক ব্রিফিংয়ে হতাশা জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায় না। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলছি। আপনারা বেনজির ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললে ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই। খুব দুর্ভাগ্যজনক এটা। ওবায়দুল কাদের আরও জানান, সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে 3 দিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। 21 তারিখে র্যালি থাকবে 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে এই প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা, এবং এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান। প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। কে প্রতিপক্ষ সেটি বিবেচ্য নয় বলেও জানান ওবায়দুল কাদের। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ জানাই। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ভিন্ন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের গাজীপুর মহানগর কমিটি ও রাজবাড়ী জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সৈনিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। কোনো প্রকার অপপ্রচার এবং গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন। পরে গাজীপুর মহানগরে আবুল বাশারকে সভাপতি, শিপন মিয়া সুমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সৈনিক লীগের 71 সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কমিটিও ঘোষণা করা হয়। এতে নাসির উদ্দিন সর্দারকে সভাপতি ও নাজমুল হাসান মিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়। আমি যদি ভালো কাজ করতে পারি আজীবন মনে থাকবে। যেমন জাতির পিতা কাজ করে গেছে, দেশ দিয়ে গেছে, জাতির পিতার জন্য আমরা দোয়া করি, মানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। এই আপনারা কাজ করবেন, মানে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন।
ডুমুরিয়া উপজেলায় চাহিদার তুলনায় 52,000-এর বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। খামারিরা বলছেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসের পরামর্শে প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণ করেছেন। উপজেলার চাহিদা মিটিয়ে এখন তারা বাড়তি পশু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন। খুলনা ডুমুরিয়া প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান লিটনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কোরবানি ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো শেষ সময়ে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খুলনার ডুমুরিয়ার খামারিরা। তবে এবছর সবার নজর কেড়েছে মিক্সিমিল গ্রামের 40 মণ ওজনের বিগ বস নান্টু। আমরা এই গরুটা অনেক যত্ন করে মানুষ করেছি, একেবারে ছেলে মেয়ের মতোই মানুষ করেছি। আগামীতে আমি বড় ধরনের একটা খামার করব প্রাণী সম্পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায়। হ্যাঁ, এত বড় গরু আমি কোনোদিনও দেখিনি, আর আমি গরুটা দেখতে প্রতিদিন আসি। আর খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বাড়ায় এবার গরু পালনে খরচ বেশি হয়েছে। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে লাভের আশা তাদের। খাদ্যর যে দাম, গোখাদ্যর, এই খাদ্যের সাথে তুলনা করে এখন গরু পোষায় আমাদের লসের বেশি পড়ে এখন বর্তমানে। আমার গরুগুলো এবার কুরবানিতে আমি ছাড়ছি লাইভ ওয়েটে 570 দেশাল এবং শায়াল, আর 530 টাকা হচ্ছে জার্সি গরু। বাংলাদেশে ভারতীয় গরু ঢোকে তাহলে খামারিরা লাভবান হতে পারবে না, লস হবে। আর যদি ভারতীয় গরু না ঢোকে সেক্ষেত্রে খামারিরা একটু লাভের মুখ দেখতে পারে। এদিকে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু পালনে খামারিদের নানা পরামর্শ দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমাদের পরামর্শক্রমে প্রাকৃতিকভাবে খাবার খাওয়াইয়ে লালন পালন করছে। তারা কোনো কোম্পানির খাবার খাওয়ায়নি, তারা নিজেরাই দানাদার খাবারের মিশ্রণ তৈরি করে খেয়েছে। এবছর ডুমুরিয়া উপজেলায় কোরবানির জন্য 75,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। হঠাৎ এই ধরনের সংসদীয় নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, আগামী 30 জুন ফ্রান্সের প্রথম দফায় সংসদের নিম্ন কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 7 জুলাই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। গ্যাজেট অনুযায়ী সকল জাহাজি শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন সহ এবং বোনাস সহ সকল পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছে চট্টগ্রাম লাইটারেস শ্রমিক ইউনিয়ন। নগরীর সদরঘাট জেটি মোড় এলাকায় নৌ প্রশাসন ও নৌ পুলিশ কর্তৃক নৌ শ্রমিকদের উপর জুলুম, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে এক শ্রমিক সমাবেশে এই দাবি জানানো হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী। নির্বাহী সদস্য হাফেজ শাহাদাত হোসেন ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক SM মনিরুল ইসলাম মাস্টার সহ অন্যান্যরা। জানাবো খেলার খবর, এবং খেলার খবরে থাকছে ICC T20 বিশ্বকাপ প্রসঙ্গ। ICC T20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় খেলাটি শুরু হবে। পরিসংখ্যান বিবেচনা করলে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অবশ্য দক্ষিণ আফ্রিকাই। তবে 21 বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জয়ী হয়েছে মাত্র 3 বার,
17 বার জিতেছে দক্ষিণ আফ্রিকা, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আসলে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছি আরও একবার। সিলেটে অতিবৃষ্টিতে টিলা ধস, মাটির নিচ থেকে স্বামী স্ত্রী এবং শিশুর লাশ উদ্ধার, গুরুতর আহত 3 জন হাসপাতালে ভর্তি। বিএনপির দুর্নীতি নিয়ে কথা বললে গণমাধ্যম তা প্রকাশ করে না, অভিযোগ কাদেরের। ঢাকার নেতাদের নিয়ে সমন্বয় সভা। এবং আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছে আরও 18,500 পরিবার। গৃহহীন মুক্ত হচ্ছে 70 উপজেলা, হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।